আজ থেকে 3 দিন আগে 12ই ফেব্রুয়ারিতে ভোটের ফল যাই হোক, বিএনপি সরকার গঠন করছে, শেখ হাসিনা মার্চের মধ্যে দেশে ফিরছেন, এই হেডলাইন দিয়ে ভিডিও করেছিলাম। সেটা দেখে একজন দর্শক কমেন্টসে মন্তব্য করেন, শুরু থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলাম, আজ আপনাকে আনসাবস্ক্রাইব করলাম। এতদিন আশা জাগিয়ে রাখার জন্য ধন্যবাদ। বুঝতে অসুবিধা হয় না, যিনি এই কমেন্টটি করেছেন তিনি আওয়ামী লীগের দৃঢ় সমর্থক। বিএনপি সরকার গড়বে, ভোটের ফল যাই হোক, এটা তিনি মানতে পারেননি। কিন্তু 13 তারিখে ভোটের রেজাল্ট বেরোবার পর যখন দেখলেন বিএনপি 2/3 বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সরকার গঠন করছে, তখন তিনি পরদিনের এপিসোডে লিখলেন, আপনার প্রথম কথা সত্যি হয়েছে, কিন্তু পরের কথাটা কিভাবে সত্যি হবে? অর্থাৎ শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ কিভাবে ফিরবে দেশে, সেটা দেখার অপেক্ষায় আছি। এই প্রশ্ন যে ওই বিশেষ একজন দর্শকের তার একার প্রশ্ন তা নয়। গত মাসে জানুয়ারির 19-20 তারিখে প্রতিবেদন দিয়েছিলাম, শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই দেশে ফিরছেন। সেই থেকে অনেকেই জানতে চেয়েছেন, শেখ হাসিনা কি সত্যিই ফেব্রুয়ারি মার্চে দেশে ফিরছেন? কিভাবে ফিরবেন? তার মাথার ওপরে তো মৃত্যুদণ্ড, তাহলে ফিরবেন কি করে? দেশে ফিরলে এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং জামাত, এনসিপি, এরা তো তাকে ফাঁসি কাটে ঝোলাবেন। দেখুন, আমি জ্যোতিষী বা গণৎকার নই যে শেখ হাসিনার জন্ম রাশি নক্ষত্র বিচার করে তার দেশে ফেরার কথা বলছি। যদিও ভারতের বেশ কয়েকজন খ্যাতনামা জ্যোতিষী গণনা করে বলেছেন যে শেখ হাসিনা মার্চ নাগাদ দেশে ফিরবেন। আমি গ্রহ নক্ষত্র বিচার করে তার ফেরার কথা বলিনি, বলেছি রাজনীতি ও কূটনীতির গতি প্রকৃতি বিচার করে। এই প্রতিবেদনে যেসব বিষয়ের ওপর ভিত্তি করে আমি এই পূর্বাভাস দিয়েছিলাম, অর্থাৎ শেখ হাসিনা ফিরছেন ফেব্রুয়ারি মার্চের মধ্যেই, সেই বিষয়গুলো এখানে বলবো। তাহলেই বুঝতে পারবেন তার ফেরার সম্ভাবনা কতটা বাস্তব। তার দেশে না ফেরার সবচেয়ে বড় কারণ ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সরকারের সবচেয়ে বড় ও শক্তিশালী শরিক, যেটা ছাত্র আন্দোলন তথা এনসিপির দলের নেতারা এবং জামাত ও তার সহযোগীরা, তাদের কি অবস্থান ছিল? তাদের তথাকথিত ফ্যাসিস্ট বিরোধী অবস্থান ছিল শেখ হাসিনার দেশে ফেরার সবচেয়ে বড় বাধা। আর এই বাধার মধ্যে যেটা ছিল ভয়ঙ্কর, সেটা হলো ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে দেওয়া মৃত্যুদণ্ড। সেই দণ্ড আজ এই মুহূর্তেও রয়েছে। তবে বড় কথা হলো, আগামী মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি দুপুরে তারেক রহমানের সরকার শপথ নিলেই ইউনূসের সরকার অতীত হয়ে যাবে। ফলে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী জামাত নেতাদের, তাদের যে হত্যার বদলা নেয়ার মাথা যারা ছিল, ক্ষমতা থেকে সরে যাবে তারা 17ই ফেব্রুয়ারির দুপুরবেলাতে। কিন্তু রাজা গেছে বলে কি রাজার জারি করা আইন শাস্তি চলে যায়? মানে বিচার চলে যায়, কিন্তু বিচারের যে দণ্ড, বিচারের বাণী, সেটা তো থেকেই যায়। সেটা তো কি যাবে? সেটা তো এখনো বহাল আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ বহাল থাকবে? আর এখানেই বসে রয়েছে এই পুরো ব্যাপারটা। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 18 মাসে
যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক, সেই সমস্ত অর্ডিন্যান্স আগামী সংসদের মানে 17ই ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার, তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন, সংসদ বসবে, সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে, বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে। যদি তা না হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয় তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলুপ্ত হয়ে যায়, সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না, সেটার আইন থাকে না। এই প্রক্রিয়ার বিস্তারিত নিয়মগুলো কি? দেখুন, সংসদের আবার প্রথমেই বলেছি, একটু আগেই বললাম, সংবিধানের 93-2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা যে কোনো অধ্যাদেশ সংসদ পুনর্গঠিত হওয়ার পর তার প্রথম বৈঠকে অবশ্যই উপস্থাপন করতে হবে। এই কতদিনের মধ্যে এটা পাশ করাতে হবে? সংসদে উপস্থাপিত হওয়ার পর থেকে 30 দিন কেটে যাওয়ার পর যদি ওটা পাশ না হয় তাহলে ওই অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশগুলো, যেগুলো গত 18 মাসে হয়েছে বহু অধ্যাদেশ, এটা সুতরাং আইনে পরিণত করতে হলে 30 দিনের মধ্যে, একেবারে প্রথম অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে 30 দিনের মধ্যে সংসদীয় বিল আকারে সেগুলো পাশ করতে হবে। সমস্ত সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের ভোটে সেই অর্ডিন্যান্স পাশ করলে তবে সেই অর্ডিন্যান্স কার্যকরী থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ একটি নতুন অধ্যাদেশের খসড়া তৈরি করেছিল। তো সেই খসড়ায় তারা একটা নীতিগত অনুমোদন দিয়েছে। এই অধ্যাদেশের লক্ষ্যটা কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল এবং এই সময়ে গৃহীত সমস্ত অর্ডিন্যান্সকে, সমস্ত কর্মকাণ্ডকে আইনি বৈধতা দেয়া, যাতে পরবর্তীতে কোনো আদালত বা কর্তৃপক্ষ এগুলো নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই খসড়া, সেটা কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরে অধ্যাদেশ হয়নি। কিন্তু যাই হোক না কেন, যদি রাষ্ট্রপতির স্বাক্ষরে সেটা অধ্যাদেশ জারিও যদি হয়ে থাকতো, তাহলেও সংবিধানের যে নিয়ম রয়েছে, সংবিধানে যেটা বলা আছে বাংলাদেশের, তার বিরুদ্ধে কেউ যেতে পারে না। এবং সেই সংবিধান অনুযায়ী এই যে জিনিসটা, এই যে অধ্যাদেশগুলো, সেগুলো যদি ওই খসড়া অধ্যাদেশটা, সেগুলোও বাতিল হয়ে যাবে যদি না নতুন সংসদ পাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ তাই সম্পূর্ণরূপে পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থাৎ তারেক রহমানের সরকারের সংসদ, এই সংসদ, ত্রয়োদশ সংসদ চাইলে কোনো অধ্যাদেশ বাতিল করতে পারে অথবা অনুমোদন দিয়ে স্থায়ী আইনে পরিণত করতে পারে। এইবার প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সেইটাকে অধ্যাদেশ জারি করে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বাংলাদেশের 71-এর যুদ্ধ অপরাধীদের বাইরে যে আওয়ামী লীগ সরকারের যে কাজকর্ম, এই জুলাইয়ের আন্দোলন অভ্যুত্থান, এই সময়ে যেসব হয়েছে,
কিংবা তাদের 15 বছরের কর্মকাণ্ডকে যে তারা যুক্ত করেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, এই অর্ডিন্যান্সে যদি বাতিল হয়ে যায় তাহলে শেখ হাসিনার সরকারের ওপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তির ব্যাপারটা কি হবে? অধ্যাদেশ বাতিল হয়ে গেল বটে, যদি পাস না করে এই সরকার, এই সংসদ ফেলে রেখে দেয়, যদি 30 দিন চলে গেলে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে। যদি পার্লামেন্টে তুলল না কিন্তু 30 দিন চলে গেল, তাহলে আপনি সেই অর্ডিন্যান্সগুলো বাতিল হয়ে যাবে। তার মধ্যে এই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, এই যেটা বিচার হয়েছে সেটাও ওই যে অর্ডিন্যান্স ওটাও বাতিল হয়ে যাবে। তাহলে প্রশ্ন থাকে, বাতিল হয়ে গেল অর্ডিন্যান্স, কিন্তু শেখ হাসিনার উপরে যে শাস্তি জারি হয়েছে সেটার কি হবে? সেটাও কি বাতিল হবে নাকি হবে না? দেখুন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং দেশের যে প্রচলিত আইনি নজির যা রয়েছে সেই নজির অনুযায়ী এর উত্তর হ্যাঁও হতে পারে, আবার কেউ নাও নিতে পারে, বরং এটি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। দেখুন, সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী আগেই বলেছি যে কোনো অধ্যাদেশ সংসদে উপস্থাপনের 30 দিন পর যদি অনুমোদিত না হয় তবে তার কার্যকারিতা লোপ পায়। তবে সাধারণত কোনো আইন বা অধ্যাদেশ বাতিল হলে তার অধীনে আগে সম্পন্ন হওয়া কোনো কার্যক্রম, যেমন চূড়ান্ত রায় বা বিচার এবং তার দণ্ড দেয়া, এগুলো যদি হয়ে থাকে, দণ্ড যদি হয়, তাহলে সেগুলো সরাসরি বাতিল হয়ে যায় না, যদি না নতুন কোনো আইনে বিশেষভাবে তা বলা থাকে। এইবার দেখুন, 1973-এর যে অপরাধ ট্রাইব্যুনালস আইন ছিল, শেখ হাসিনা অন্যদের বিচার যে আইনের অধীনে হচ্ছে সেটি একটি 1973 সালের মূল আইন যেটা ছিল ট্রাইব্যুনাল, সেই আইন থেকেই এটা উঠে এসছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেবল অধ্যাদেশের মাধ্যমে এই মূল আইনে কিছু সংশোধনী এনেছে। যদি পরবর্তী সংসদ এই সংশোধনী অধ্যাদেশ অনুমোদন না করে কিংবা 30টা দিন এইভাবে পাশ হয়ে যায়, তবে এই বিচারটা 1973 সালের মূল আইনের অধীনে কতটুকু বৈধ ছিল, আদৌ বৈধ ছিল না, এটা কিন্তু প্রাথমিকভাবে এটাই প্রমাণ হয়ে যায় এবং আইনি বিতর্ক সেটাই উঠতে পারে যদি এই কোনো অধ্যাদেশের অধীনে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে রায় কার্যকর হয়ে যায়। এখানে তো রায় কার্যকর হয়নি, সুতরাং এখানে কি হবে? তাহলে এই রায়টিও, বিচারের রায়টিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের প্রতিনিধিরা শেখ হাসিনা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, তিনি করতেই পারেন। আবার এটা এইভাবে বাতিল হওয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন, এর আগেরবার যারা তাকে ফাঁসিয়েছিলেন এই ট্রাইব্যুনালে, তারাও পারলে সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। আদালত তখন ওই বিচারের বৈধতা পরীক্ষা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হলো, এখন যে আইনি ধারাবাহিকতা ও সেভিংস ক্লজ বলে একটা কথা আছে। সাধারণত নতুন সংসদ যখন কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তর করে তখন তাতে একটা সেভিংস ক্লজ থাকে, যা অধ্যাদেশ চলাকালীন সময়ে গৃহীত সকল কাজকে আইনি সুরক্ষা দেয়। সংসদ অধ্যাদেশটি পাশ করার সিদ্ধান্ত যদি না নেয়, তবে ওই সময়ের কাজের, ওই আইনের, বিচারের, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার যে দণ্ড দেয়া হয়েছে সেটা নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হতে পারে। কিন্তু শুধু ওই বিচারের, ওই মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে সেটা কার্যকর করা আর যাবে না। যদি পরবর্তী সংসদ সংশোধনী অধ্যাদেশটি পাশ না করে, তবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বা রায়টা সরাসরি বাতিল না হলেও এর আইনি ভিত্তি মারাত্মক প্রশ্নের মুখে পড়বে এবং তাও উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হবে। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতিতে ওই শাস্তি মৃত্যুদণ্ডটি রয়েছে, সেটা নতুন করে আবার বিচারের মুখোমুখি হতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত
তখন সুপ্রিম কোর্টের ব্যাখ্যার ওপর নির্ভর করবে, এবং সেই ব্যাখ্যাটা হলে এটা নিশ্চিত যে এই মৃত্যুদণ্ড আর থাকবে না। কারণ মূলত রাষ্ট্রসংঘের যে রিপোর্টিংয়ের ওপরে এই পুরো শেখ হাসিনার বিচার হয়েছে ক্রাইম ট্রাইব্যুনালে, সেই রিপোর্টিংয়ে পরিষ্কারভাবে বলা আছে যে এর ওপর ভিত্তি করে, কারণ এখানে অনেক কিছুই কোনো রকমভাবে বিচারিক প্রমাণ না রেখে অনেক কথা লিপিবদ্ধ হয়েছে, এবং সেই অনেক কথা মিথ্যে কথাও বলা আছে সেখানে। এবং সবাই তো এটা পরবর্তীকালে জানা গেছে যে জামাতের ছাত্র শিবিরের একটি ছেলে, সে একটি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে এই রিপোর্টটি তৈরি করা, রাষ্ট্রসংঘের রিপোর্টটি তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সে। অর্থাৎ এই আইনের বলে কিচ্ছু করা যাবে না, এই আইন বাতিল এমনিতেই হয়ে যাবে, এবং সাথে সাথেই যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সে ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছেন। এবং আজকে এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনার লিখে নিতে পারেন, যে শেখ হাসিনা এই সরকারের 1 মাস হয়ে যাওয়ার সাথে সাথেই, সংসদের অধিবেশন বসার পরে 30 দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, আওয়ামী লীগের নেতারাও ফিরে আসবেন, এবং ফিরে আসবেন তারা কিন্তু বিরোধী দলও তারা নেই, কারণ ভোটে তারা ছিলেন না। সুতরাং রাজপথের লড়াই করে তাদেরকে কিন্তু মানুষের সামনে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমি আগে একটা কথা বলেছিলাম যে আগামী 6 মাসের মধ্যে আবার নির্বাচন হবে, আগেই বলেছি। আজকেই গতকাল একটি এপিসোড দিয়েছি, সেখানে বলেছি সবই ঠিক ছিল। তারেক রহমানের বিএনপি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়ে সংসদে হিসাবটা পাল্টে গেছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে তারেক রহমানের এবং বিএনপি দলের সভাপতি, তাদের ক্ষমতা, একটা পরিপূর্ণ ক্ষমতা তাদের রয়েছে, এবং এই পরিস্থিতিতে তাদের পক্ষে নতুন করে নির্বাচনের ডাক দেওয়া সম্ভব নয়, নির্বাচন হতে পারে না। তবে একটা নির্বাচন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে গণভোট সংক্রান্ত। কারণ গণভোটে যেভাবে ভোট হয়েছে, বিএনপি তো, এবং গণভোটে জুলাই সনদ যেভাবে তৈরি হয়েছে, বিএনপি সেটা মানতেই পারে না, মানবে না। ফলে গণভোটে হ্যাঁ কি না, হ্যাঁ 60% হলো না 70% হলো, এসব কোনো বিচারই নেই, এটা গ্রাহ্যই হবে না। সংবিধানে এইভাবে গণভোটের কোনো রকম সিস্টেম এভাবে নেই। গণভোট হওয়ার সিস্টেম হচ্ছে যখন রাষ্ট্রপতি, একটি সরকার যখন রাষ্ট্রপতিকে বলবে, এবং রাষ্ট্রপতি গণভোট করবার যখন সংসদের মতামত ছাড়া গণভোট এইভাবে হতে পারে না। সুতরাং এই গণভোটে যা হয়েছে, জুলাই চার্টার গৃহীত হচ্ছে না, কিন্তু যদি শেষ মুহূর্তে এই সরকার মনে করে যে জুলাই চার্টার অন্তত কিছুটা হলেও একটা স্কেলিটন, কঙ্কালের মতো করে একটি নিয়ে আসা হোক, তাহলে তখন নতুন করে গণভোট হবে। কিন্তু বর্তমানের যে জুলাই চার্টার, যার উপরে ঐকমত্য কমিশন বসেছিল, সেটা হবে না। আর সেসবে তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে শেখ হাসিনার ওই যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সেটা আর থাকছে না, এবং তিনি ফিরছেন